হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গোলাম কিবরি আজকে আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোজ অপশনের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি একটা ফাইল ওপেন করে রেখেছি অলরেডি, যেমন থার্ড ফাইল যেটা আমরা নাম দিয়েছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের। আমরা একটা জিনিস মনে রাখবো যে কোনো মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো ফাইল আমরা যদি কখনো সি ড্রাইভ অথবা ডেস্কটপ অথবা ডকুমেন্টে সেভ করে রাখি, যেটা পরবর্তীতে আমাদের কিন্তু রিকভার করা যায় না যদি কম্পিউটারের কোনো সমস্যা হয়। কিন্তু আমরা যদি ডি ড্রাইভ, তার মানে একটু যদি আমি এখান থেকে দেখাই মাইক্রোসফট আমার কম্পিউটারের এই যে বাম পাশে যে অপশনগুলো আছে সব জায়গায় কিন্তু আমরা ফাইলগুলো সেভ করে রাখতে পারি। ডেস্কটপ, ডাউনলোড, রিসেন্ট প্লেসেস, ডকুমেন্ট, মিউজিক, পিকচার, ভিডিও, সি, তার মানে ডি আর ই। কারো কারো কম্পিউটারে এইখানে সি ড্রাইভ ছাড়া আরও কয়েকটা ড্রাইভ থাকতে পারে, একটা অথবা একাধিক ড্রাইভ থাকে। তো এই সি ড্রাইভ ছাড়া অন্যান্য যে ড্রাইভগুলোতে আমরা ফাইল সেভ করার চেষ্টা করব। আদারওয়াইজ এই সব জায়গায় যদি আমরা ফাইল সেভ করি অন্য অপশনে, তাহলে আমাদের কম্পিউটারের রিকভারিতে পরবর্তীতে একটা সমস্যার সম্মুখীন হইতে পারে। তো আমরা এখানে কিছু লিখে রেখেছি, যেমন দিস ইজ থার্ড ওয়ার্ড ফাইল, থ্যাঙ্কস। তো আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আশা করি ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আপনাদের আশেপাশে এবং যারা থাকে বা ফেসবুকের ফ্রেন্ডরা তারাও যাতে, যাদের দরকার তারা যাতে ভিডিওগুলো দেখতে পারে। তো আমরা এখন আসি, আজকে হোম বাটন নিয়ে আলোচনা করব। এখানে একটা জিনিস দেখেন যে আন্ডো চিহ্ন আছে, একটু তীর চিহ্নটা একটু ভিন্নভাবে পিছনের দিকে ঘোরানো। তো এটাতে যদি আমি ক্লিক করি তাহলে রিসেন্টলি যে ফাইলগুলো আমি সেভ করার আগ পর্যন্ত লিখলাম, যেমন আমি দেখি এখানে আমি কয়েকটা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম। আমি যদি আন্ডোতে ক্লিক করি তাহলে আমি কিন্তু এখনো সেভ ক্লিক করিনি। যদি কন্ট্রোল এস দিয়ে দিই তাহলে এই আন্ডোতে দিলে আমার যেই লাস্ট কাজটা করলাম সেই লাস্ট কাজটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে আন্ডোতে কি হয়, আন্ডো রিডো, এইখানে হচ্ছে আন্ডো মানে পিছনে চলে যাচ্ছে, আর এইখানে হচ্ছে রিডো মানে সামনের দিকে চলে যাচ্ছে। তার মানে আপনি ফাইলটা ওপেন করার পরে আর কি কি আনছেন সেই জিনিসগুলা পিছনের দিকে যেতে চাইলে আন্ডো, আর সামনে আবার পিছন থেকে সামনের দিকে আসতে চাইলে রিডো দিলেই চলে আসবে। ওকে, এরপরে আমরা যদি এই ফাইলটা আমরা সেভ করি, মাউসের লেফট সাইডের বাটন ক্লিক করে ওই লেখার উপর দিয়ে নিয়ে গেলেও সিলেক্ট হয়ে যাবে, অথবা আপনি শিফটের বাটন ক্লিক করে তীর চিহ্ন, বাম সাইডে হইলে বাম সাইডের তীর চিহ্ন, ডান সাইডে হইলে ডান সাইডের তীর চিহ্ন আমরা ক্লিক করতে পারি, সিলেক্ট করতে পারি। তো এইটা যদি আমরা সিলেক্ট করি, এখান থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কাট, কপি। কাট আর কপি। কপি কি? কপি মানে হচ্ছে আপনি যে কপিটা যখন ক্লিক করবেন তখন এই এতটুকু অংশ কপি হয়ে গেছে, এখন আপনি যে কোনো জায়গায় এই পেস্ট ক্লিক করলে ওইটা কিন্তু চলে আসবে। যেমন আমরা যদি আবার পেস্ট করি তাহলে এই যে এই জিনিসটা ANKS আমরা কপি করেছিলাম সেটা চলে আসছে। এখন যদি আমি আন্ডো দিই, আন্ডো অথবা কন্ট্রোল জেডও দিতে পারেন আপনি। কন্ট্রোল জেড মানে আন্ডো, ওইখানের যে অপশনটা আছে এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। যে কোনো বাটনের যে শর্টকাট আছে সেই জিনিসটা যদি আপনি দেখতে চান তাহলে সেটার অপশনের উপরে ক্লিক করলে এই যে দেখবেন যে অপশনের তীর চিহ্ন নিচেই চলে আসছে যে আন্ডো টাইপিং কন্ট্রোল প্লাস জেড। তার মানে যেই অপশনটায় যাচ্ছেন সেই অপশনটার শর্টকাটটা যদি জানতে চান তাহলে সেই অপশনে মাউসটা রাখলেই হবে। আচ্ছা, তারপর আমরা দেখি যদি কপি করতে চাই, তার মানে কি যেই নাম্বারটা আমরা কপি করছি বা যেই লেখাটা আমরা কপি করছি সেই লেখাটা সহ থেকে যায়, কিন্তু আমি যদি কাট করি তাহলে ওই লেখাটা কিন্তু আমার চলে গেছে। এখন আমি যদি কন্ট্রোল ভি দিই, যতবার আমি ওই লেখাটা কন্ট্রোল ভি দিব ততবার আমার চলে আসবে। তার মানে কপি আর কাটের মধ্যে তফাৎ হচ্ছে, কপি করলে আমার যেই লেখাটা আমি কপি করলাম সেই লেখাটা রয়ে যায় এবং নতুন জায়গায় আমি নেওয়ার অপশনটা তৈরি হয়ে যায়। আর কাট হচ্ছে যেই জায়গাটায় আছে সেই জায়গাটা আমার সেই জায়গাটা লেখাটা তুলে নেয় এবং সেখান থেকে কপি করা যায়। এখন আসি, আমরা মোটামুটি এই অপশনগুলো দেখা হয়েছে। এখন আসি এখান থেকে আমরা যে লেখাটা লিখতে চাই, যেমন বাংলা হইলে এই যে সুতোর নিয়ম যে, এই যে এখানে সুতোর নিয়ম যে চলে আসছে, এবং ইংলিশ যখন দরকার পড়বে তখন টাইমস নিউ রোমান। হ্যাঁ, আরও অনেক ইংলিশ টাইপের টেক্সট আছে যেগুলা আমরা এখান থেকে দেখতে পারি, যেরকম মন চায় আমাদের যেরকম লেখার প্রয়োজন দরকার পড়ে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তার মানে এগুলো হচ্ছে ফন্ট। হ্যাঁ, লেখা যেটা হবে সেই লেখার ফন্টটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে লেখার সাইজ, ফন্ট সাইজ, তার মানে এখন যদি আমি 20-এ ক্লিক করে দিই তার মানে কিন্তু আমার লেখাটা চলে আসবে একটু বড়। এই যে একটু খেয়াল করবেন উপরের যে দ্বিতীয় লাইনের যে থ্যাঙ্কসটা আছে, এই যে থ্যাঙ্কসটা আছে এটার যে সাইজ আর এই থ্যাঙ্কসটা আছে এটার সাইজ কিন্তু এক না, তার মানে ছোট বড় করেছি। আবার যদি আমি ফন্টও চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এখানে কি হচ্ছে, এটা এরকম হচ্ছে, এটা আবার এরকম হচ্ছে। একটা হচ্ছে একটু ভিন্ন, এই দুইটার কিন্তু একটা ভিন্নতা আছে।
তারপর যদি আমরা চাই যে এই লেখাটা একটু গাঢ় করবো, এই লেখাটা যদি গাঢ় করি, যেই লেখাটাই আমি যেই কাজটা করতে চাই সেটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি শিফট চাপ দিয়ে শিফট এবং তীর চিহ্ন উপর নিচে 4 ধরনের তীর চিহ্ন আমাদের কিবোর্ডে থাকে। একটা হচ্ছে উপরে, নিচে, ডানে এবং বামে। তো আপনি শিফট চাপ দিয়ে উপর নিচে ডান বাম যেখানে নেবেন সেখানে সিলেক্ট হবে, অথবা মাউসের লেফট সাইডের বাটন ক্লিক করে ওই লেখাটার উপর দিয়ে লেফট সাইডের বাটন ক্লিক করে মাউসটা নিয়ে গেলেই সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি চাই লেখাটা বড় করতে, তাহলে এখান থেকে আমরা বড় করতে পারি, এখান থেকে ছোট করতে পারি। আবার এখান থেকে অ্যালাইনমেন্ট হচ্ছে আমার মাঝ অ্যালাইনমেন্ট আনতে পারি, রাইটে নিতে পারি। আবার জাস্টিফাই মানে হচ্ছে সব দিকে সমান হবে। আর লেফট হচ্ছে বাম সাইডে অ্যালাইনমেন্ট, মানে লেখাটা শুরু হবে বাম সাইড থেকে। মিডল হচ্ছে কবিতার যে লেখাগুলো থাকে, কবিতাগুলো লেখার জন্য আমরা মিডল অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে অ্যালাইনমেন্ট দেখাইলাম। এরপরে আসি যে এখানে 3টা অপশন আছে, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। যদি আমি এটাকে বোল্ড করি একটু গাঢ় হবে, যদি ইটালিক করি তাহলে একটু বাঁকা, হ্যাঁ ডান দিকে বাঁকা একটু হয়ে যাবে ইটালিক আকারের, এবং আন্ডারলাইন করলে নিচে আন্ডারলাইন চলে আসবে। আবার যদি আমি এই লেখাটা করতে চাই, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বোল্ড আগে আন্ডারলাইন করি, এই যে কিন্তু আমার নিচে আন্ডারলাইনটা চলে আসছে। এরপরে আসি আমাদের পিছনে, এই লেখার পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আমরা এখান থেকে যেই কালারটা দিব, দেওয়ার পরে যেই লেখাটা লিখবো সেই লেখাটার উপর যদি আমি সিলেক্ট করে নেই এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই তাহলে কিন্তু লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। এবং আমার লেখার কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি জাস্ট এইখান থেকে এই যে টেক্সট কালার, ফন্ট কালার থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে কিন্তু চেঞ্জ করতে পারবো, এবং ফন্ট কালার যেটা দেওয়া থাকবে লেখাও কিন্তু সেইটাই হবে। এই যে দেখছেন আমার কিন্তু লেখা দা ফন্ট কালার ইজ চেঞ্জড, পরিবর্তন হয়ে গেছে কিন্তু, তাই না? এখন দেখলাম। তারপরে আমাদের এখন আসি যে ভুল পয়েন্টিং করা। আমি একদম নিচে চলে যাই, আমি একটা জায়গায় দেখানোর চেষ্টা করছি হোমের সবগুলো। এখানে পয়েন্টিং হচ্ছে, যেমন বিভিন্ন রকম পয়েন্টিং আছে, এই চিহ্নের পয়েন্টিং, এই চিহ্নের পয়েন্টিং। তো যেই চিহ্নের পয়েন্টিং চান আপনি সেই চিহ্নের পয়েন্টে কাজ করতে পারেন। পয়েন্ট 1, পয়েন্ট 2 ইন্টার দিবেন, এই যে কিন্তু চলে আসছে পয়েন্ট 3। তো এরকমভাবে আমরা পয়েন্টিং করেও কাজ করতে পারি। এখানে কিছু পয়েন্টিংয়ের কাজ আছে, এখানে কিছু পয়েন্টিংয়ের 1-2 সিরিয়ালে ABC, 1 রোমান 1 ছোট হাতের ABC 1 2 3 1 2 3 এভাবে থাকবে, অথবা নাম দিয়ে দিলে কিছুই থাকবে না। আচ্ছা, তারপরে এখান থেকে যদি চাই এই ফন্টে লেখা আসতে, যেমন এরকম এরকম এরকম, যে ফরম্যাটে আমি লেখা চাই সেই রকমভাবে ফরম্যাটে আমি নিয়ে আসতে পারি। এরপরে আসি, এখানে কিছু লেখার স্টাইল দেওয়া আছে। এই লেখার স্টাইলগুলো আমরা ফলো করতে পারি, যেভাবে যেইটাতে আমরা ক্লিক করব সেটাতে সেই রকম লেখা চলে আসবে। এরপর আসি ফাইন্ড, রিপ্লেস আর সিলেক্টের মধ্যে। ফাইন্ড হচ্ছে যে আমার এই ডকুমেন্টের মধ্যে যত লেখা আছে, যেমন আমি ফন্ট বা পয়েন্ট কথাটা যদি আমি খুঁজতে চাই, পয়েন্ট লিখলাম আমি পয়েন্ট, তারপরে ফাইন্ড নেক্সট, এই যে পয়েন্ট খুঁজে বের করেছে কিন্তু এই যে আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি যখন আবার ফাইন্ড নেক্সট দিব দেখবেন আরেকটা পয়েন্ট খুঁজে বের করেছে, এরপরে আবার ফাইন্ড নেক্সট দিলে আবার আরেকটা পয়েন্ট খুঁজে বের করছে। তার মানে আমার এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বা এই ফাইলটার মধ্যে যতগুলো লেখা আছে সবগুলো লেখা আমাদের খুঁজে পাওয়া সম্ভব এই ফাইন্ডের মাধ্যমে। এরপরে যদি আমরা রিপ্লেস যাই, রিপ্লেসটা এখানেও আছে আবার এখানেও আছে। রিপ্লেস হচ্ছে ফাইন্ড খুঁজে বের করবে, ফাইন্ড মানে কি খুঁজে বের করবে আর কি চেঞ্জ করবে। আমরা দেখি দিয়ে দিলাম যে ফাইন্ড, যদি আমি ফাইন্ড হবে পয়েন্ট খুঁজবে আর রিপ্লেস করবে চেঞ্জ নাম, চেঞ্জ নামে রিপ্লেস করবে। তার মানে আমি যদি নেক্সট অপশন দেই তাহলে দেখেন ওয়ার্ড ফিনিশড। ওকে, এখন আমি প্রথম থেকে একটু খুঁজি লেখা। ওকে, এই যে রিপ্লেস দিতে হবে। এই যে ফাইন্ড প্রথম, এটা আমার খুঁজে বের করলে এই যে বাম সাইডে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি রিপ্লেস দিই, এই যে পয়েন্ট ওয়ার্ডটা কিন্তু চেঞ্জ দিয়ে রিপ্লেসড হয়ে গেছে। তার মানে আমরা যে কোনো লাইনও চেঞ্জ করতে পারবো, যদি একাধিক লাইন এখান থেকে ফাইন্ড করবে আর এখান থেকে চেঞ্জ করবে, এই যে চেঞ্জ রিপ্লেস আর রিপ্লেস অল দিলে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে। ওকে, যে দেখাচ্ছে যে আমার চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে গোটু হচ্ছে এই যে পেজ সেকশন, তার মানে অনেকগুলা পেজ যখন থাকবে এখানে এই যে পেজ নাম্বার দেওয়া থাকে, এই যে 1 আমার এখানে একটা পেজ, তাই একটা পেজই দেখাচ্ছে। এবং ওয়ার্ড, কতগুলা ওয়ার্ড এবং কতগুলা পেজ আছে, ওয়ার্ড আছে, সব তথ্য কিন্তু আমরা এই যে বাম সাইডের এই অপশন থেকে পেতে পারি। এবং কতগুলা পেজ আছে, তো পেজ যদি অনেকগুলা থাকে তাহলে আমাদের খুঁজে বের করতে কত নাম্বার পেজে আমরা যাইতে চাই সেই জিনিসটা আমরা এখান থেকে যদি আমরা আইডেন্টিফাই করে দিই তাহলে কিন্তু সে আমাদের কম্পিউটারে সেই ফাইলটা নিয়ে যাবে। তো এইগুলো মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের হোম বাটনের যে অপশনগুলো সেগুলো নিয়ে আলোচনা।
এরপর আমরা নেক্সট ভিডিওতে ইনসার্ট পেজ লেআউট এবং বাকি যে অপশনগুলো আছে সেগুলো এক একটা আলোচনা করার চেষ্টা করব। সবচেয়ে বেশি যে ব্যবহারগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তীতেগুলো আজকে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইল একটা এক্সারসাইজ করব যখন পুরাটা মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল দেওয়া শেষ হবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আসসালাম।